চলুন আন্তর্জাতিক রপ্তানির এই পুরো জার্নিটাকে একটা গল্পের মতো করে দেখি কিভাবে একটা ছোট কারখানা থেকে জিনিস বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই যাত্রার প্রতিটি ধাপ আমরা আজ দেখব। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর এক কোণায় বানানো একটা ছোট্ট জিনিস ঠিক কিভাবে আরেক কোণার একটা দোকানে গিয়ে পৌঁছায়? ব্যাপারটা কিন্তু মোটেই শুধু একটা বাক্স এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া নয়। এর পেছনে যে কি বিশাল এক কর্মযজ্ঞ চলে সেটাই আজ আমরা খুঁজে দেখব। পুরো আন্তর্জাতিক বাণিজ্যের সবথেকে বড় চ্যালেঞ্জটা কি জানেন? একটাই শব্দ, বিশ্বাস। একবার ভাবুন, একজন বিক্রেতা আর একজন ক্রেতা, দুজনের মাঝে হাজার হাজার মাইলের দূরত্ব, কেউ কাউকে চেনে না, দেখেও নি কোনোদিন। বিক্রেতার মনে ভয়, আচ্ছা আমি মালটা তো পাঠিয়ে দিলাম, কিন্তু টাকাটা ঠিকঠাক পাবো তো? আবার ক্রেতা ভাবছে, আমি তো টাকা পাঠিয়ে দিলাম, কিন্তু ঠিক জিনিসটা আসবে তো? এই যে একটা অবিশ্বাস, এটাই কিন্তু সবচেয়ে বড় দেওয়াল। তাহলে এই বিশাল অবিশ্বাসের দেয়ালটা ভাঙা হয় কিভাবে? চলুন জার্নির প্রথম ধাপে যাই আর দেখি কিভাবে এই টাকা পয়সার লেনদেনটাকে সুরক্ষিত করা হয়। আর এখানে এন্ট্রি হয় একটা দারুণ শক্তিশালী কাগজের, যার নাম লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি। জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো ক্রেতার ব্যাংকের তরফ থেকে বিক্রেতাকে দেওয়া একটা পাকা কথা, একটা গ্যারেন্টি। ব্যাংক যেন বিক্রেতাকে বলছে, শুনুন আপনি একদম চিন্তা করবেন না, চুক্তি মেনে সব কাগজপত্র যদি ঠিকঠাক জমা দেন তাহলে টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। আপনার ক্রেতা টাকা দিক বা না দিক সেটা আমার দায়িত্ব। দেখুন ব্যাপারটা কিভাবে ধাপে ধাপে এগোয়। ১ নম্বর, ক্রেতা নিজের ব্যাংকে গিয়ে একটা এলসি খুলল। ২ নম্বর, সেই এলসির কাগজ যখন বিক্রেতার হাতে পৌঁছালো সেটার ওপর ভরসা করেই বিক্রেতা মালটা জাহাজে তুলে দিল। ৩ নম্বর, মাল পাঠানোর পর বিক্রেতা শিপিংয়ের সব জরুরি ডকুমেন্ট, যেমন ধরুন বিল অফ লেডিং, সেগুলো নিয়ে নিজের ব্যাংকে জমা দিল। আর ৪ নম্বর ধাপে ২ দেশের ব্যাংক মিলে সেই সব কাগজপত্র খুব ভালো করে চেক করল। যেই দেখল সব ঠিক আছে, ব্যাস, বিক্রেতার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। অনেক সময় তো ক্রেতা টাকা দেওয়ার আগেই বিক্রেতা টাকা পেয়ে যায়। এই পুরো এলসি সিস্টেমটা কিন্তু একটা খুব জরুরি নীতির উপর দাঁড়িয়ে আছে। সেটা হলো ব্যাংক ডকুমেন্ট নিয়ে ডিল করে, প্রোডাক্ট নিয়ে নয়। ব্যাপারটা কি দাঁড়ালো? এর মানে হলো ব্যাংক কিন্তু কখনো নিজে গিয়ে দেখবে না যে বাক্সের ভেতর ঠিকঠাক জিনিস আছে কিনা। তাদের একটাই কাজ, এলসিতে যে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে বিক্রেতা হুবহু সেই ডকুমেন্টগুলো জমা দিয়েছে কিনা সেটা মিলিয়ে দেখা। ধরুন বিল অফ লেডিং, ইনভয়েস, ইন্স্যুরেন্স পেপার, এইসব যদি একদম নিখুঁত থাকে ব্যাংক টাকা দিতে বাধ্য। এখন বাক্সের ভেতরে যদি এক মানের বদলে অন্য মানের জিনিস থাকে, সেই সমস্যাটা পুরোপুরি ক্রেতা আর বিক্রেতার, ব্যাংকের নয়। আচ্ছা, তাহলে ধরে নেওয়া যাক টাকার সমস্যাটা মিটে গেল, বিক্রেতা নিশ্চিন্ত। কিন্তু জার্নি তো সবে শুরু। এরপর যে বাধাটা আসে সেটা হলো নিয়মকানুনের এক বিশাল জঙ্গল। প্রত্যেকটা দেশের নিজস্ব আইন, নিজস্ব নিয়ম। একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন কেউ হাঙ্গেরিতে খাবার পাঠাতে চায়, তাকে কি কি নিয়ম মানতে হবে শুধু একবার দেখুন। প্যাকেটের ওপর সব তথ্য হাঙ্গেরিয়ান ভাষায় লিখতে হবে। কি কি উপাদান আছে সেটা ওজনের ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। কোনো উপাদানে অ্যালার্জি হতে পারে কিনা সেটা স্পষ্ট করে জানাতে হবে। এমনকি রিসাইক্লিংয়ের জন্য বোতল বা ক্যান ফেরত নেওয়ার যে নতুন নিয়ম হয়েছে সেটাও মেনে চলতে হবে। আর মনে রাখতে হবে, এই নিয়মগুলো কিন্তু শুধু একটা দেশের আর শুধু এক ধরনের পণ্যের জন্য। এবার শুধু একবার কল্পনা করুন, পৃথিবীতে প্রায় ২০০টা দেশ আর হাজার হাজার রকমের পণ্য। তাহলে মোট নিয়মের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? একটা ছোট্ট ভুল আর আপনার পুরো চালানটা বোর্ডারে আটকে যেতে পারে। এটাই হলো গ্লোবাল ট্রেডের কঠিন বাস্তবতা। আচ্ছা, নিয়মকানুনের জঙ্গল তো পার হলো। এরপর আসে আসল যাত্রাটা, মানে ফিজিক্যাল জার্নি। পণ্যটা যখন বিক্রেতার ফ্যাক্টরি থেকে বেরিয়ে ক্রেতার গুদামের দিকে রওনা দেয়, তখন একটা বড় প্রশ্ন ওঠে। এই লম্বা যাত্রাপথে জিনিসটার দায়িত্ব কার? ধরুন মাঝ সমুদ্রে জাহাজটা ডুবে গেল বা কন্টেইনারটা চুরি হয়ে গেল, লোকসানটা কার হবে? বিক্রেতার নাকি ক্রেতার? এই জটিল প্রশ্নের সহজ সমাধান দেওয়ার জন্যই তৈরি হয়েছে ইনকোটার্মস, মানে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এটা আসলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের তৈরি করা একটা গ্লোবাল রুল বুক। এই রুলবুকটা একদম পরিষ্কার করে বলে দেয় যে ঠিক কোন মুহূর্তে একটা চালানের সমস্ত ঝুঁকি আর খরচ বিক্রেতার কাঁধ থেকে নেমে ক্রেতার কাঁধে চাপবে। এই ইনকোটার্মসের বিশাল জগৎটা বোঝার জন্য চলুন দুটো একেবারে দুই মেরুর উদাহরণ দেখি। একদিকে আছে এক্সওয়াক্স বা EXW। এখানে বিক্রেতার দায়িত্ব বলতে গেলে প্রায় কিছুই না, সে শুধু নিজের ফ্যাক্টরির গেটে মালটা রেডি করে রেখে দেবে। এরপর ওটাকে ট্রাকে তোলা, বন্দরে নিয়ে যাওয়া, জাহাজে ওঠানো, ইন্স্যুরেন্স করা, অন্য দেশে নামিয়ে ট্যাক্স দেওয়া, সব দায়িত্ব ক্রেতার। আর ঠিক তার উল্টো দিকে আছে ডেলিভার্ড ডিউটি পেইড বা DDP।
এটা হলো বিক্রেতার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। এখানে তাকে নিজের খরচে, নিজের দায়িত্বে সব বাধা পেরিয়ে, সব ট্যাক্স মিটিয়ে জিনিসটা একেবারে ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখলাম টাকা পয়সার সুরক্ষা, দেখলাম নিয়মকানুনের জটিলতা, আবার দায়িত্ব ভাঙাভাগির বিষয়টাও বুঝলাম। কিন্তু এবার একটু জুম আউট করে পুরো ছবিটা দেখি। এই যে এত বড় আর এত জটিল একটা সিস্টেম চলছে, এটা চালাচ্ছে কারা? কারা আছে এই বিশাল কর্মযজ্ঞের পেছনে? আসলে পর্দার আড়ালে কাজ করছে একটা বিশাল, প্রায় অদৃশ্য নেটওয়ার্ক। এখানে আছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বা আইসিসির মতো সংস্থা, যারা ইনকোটার্মসের মতো গ্লোবাল নিয়মগুলো তৈরি করে। আবার প্রত্যেকটা দেশের নিজস্ব সংস্থা আছে, যেমন ভারতের ক্ষেত্রে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি, যারা দেশের পলিসি বানায়। আছে রিজার্ভ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংক, যারা টাকার লেনদেন নিয়ন্ত্রণ করে। আর সবশেষে আছে প্রত্যেক দেশের কাস্টমস, যারা বর্ডারে দাঁড়িয়ে সব নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কিনা তা নিশ্চিত করে। এই সবকটা সংস্থা মিলেই কিন্তু গ্লোবাল ট্রেডের এই বিশাল চাকাটাকে সচল রেখেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পরের বার যখন হাতে একটা মেড ইন ভিয়েতনাম টি-শার্ট বা মেড ইন ব্রাজিল কফি নেবেন, তখন একবার ভাববেন, এটা শুধু একটা সাধারণ জিনিস নয়। এর পেছনে আছে ফিন্যান্স, আইন আর লজিস্টিক্সের এক অবিশ্বাস্য জটিল জাল। আর আছে হাজার হাজার মানুষের দিনরাতের পরিশ্রম, যারা এই অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। গ্লোবাল ট্রেড দিন দিন যত জটিল হচ্ছে, যত নতুন নিয়মকানুন তৈরি হচ্ছে, এই সব কিছুর ফলে আখেরে লাভটা কার হচ্ছে? বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর, যারা এই জটিল সিস্টেমটা সামলানোর ক্ষমতা রাখে, নাকি ছোট ছোট উদ্যোগপতিদের? অথবা লাভবান হচ্ছে সেই সব সংস্থা যারা এই নিয়মগুলো তৈরি করছে? এর উত্তরটা শায়দ এত সহজে পাওয়া যাবে না।